স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Nature of PRE 1857 uprisings. The nature of pre-1857 uprisings is interpreted differently by different historians. The British historians tended to regard them as mere law and order problems and to project the rebels as primitive savages resisting civilization, while neglecting the problems faced by peasants and tribals as possible causes. Thus, the nature of these uprisings may be understood by studying the following features. প্রাক -1857 বিদ্রোহের প্রকৃতি। 1857 এর পূর্বের বিদ্রোহের প্রকৃতি বিভিন্ন ইতিহাসবিদদের দ্বারা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। ব্রিটিশ ইতিহাসবিদরা তাদের নিছক আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে গণ্য করতেন এবং বিদ্রোহীদেরকে সভ্যতা প্রতিরোধকারী আদিম বর্বর হিসেবে তুলে ধরতেন এবং সম্ভাব্য কারণ হিসেবে কৃষক ও উপজাতিদের মুখোমুখি হওয়া সমস্যাগুলোকে উপেক্ষা করেন। সুতরাং নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি অধ্যয়নের মাধ্যমে এই বিদ্রোহের প্রকৃতি বোঝা যেতে পারে। Aim to overthrow immediate oppressors. The rebels aimed at overthrowing their immediate oppressors, whether it was the oppressive zamindars, moneylenders, or even the colonial British. For instance, the tribals did not attack all outsiders as enemies. The non-tribal rural poor were not only spared, they even allied with the tribals in their fight against oppression. তাৎক্ষণিক নিপীড়দের উৎখাত করার লক্ষ্য। বিদ্রোহীদের লক্ষ্য ছিল তাদের তাৎক্ষণিক নিপীড়দের উৎখাত করা, তা অত্যাচারী জমিদার, অর্থঋণদাতা বা এমনকি ঔপনিবেশিক ব্রিটিশদেরই হোক না কেন। উদাহরণস্বরূপ, আদিবাসীরা সমস্ত বহিরাগতদের শত্রু হিসাবে আক্রমণ করেনি। উপজাতীয় গ্রামীণ দরিদ্ররা কেবল রেহাই পায়নি, এমনকি তারা নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে আদিবাসীদের সাথে জোট করেছিল। Keenness to restore past conditions. The rebel peasants and the tribals sought to restore the good old past, before the outsiders acquired control and bad times fell upon them. This does not necessarily mean they were backward-looking, it merely represents an attempt to regain a condition perceived as ideal by them. অতীতের অবস্থা পুনরুদ্ধার করার আগ্রহ। বিদ্রোহী কৃষক এবং আদিবাসীরা ভালো পুরানো অতীতকে পুনরুদ্ধার করতে চেয়েছিল, বহিরাগতদের নিয়ন্ত্রণ অর্জনের আগে এবং তাদের উপর খারাপ সময় নেমে আসে। এর মানে এই নয় যে তারা পিছনের দিকে তাকিয়েছিল, এটি কেবল তাদের দ্বারা আদর্শ হিসাবে বিবেচিত একটি অবস্থা পুনরুদ্ধার করার একটি প্রচেষ্টাকে প্রতিনিধিত্ব করে। Sociopolitical consciousness. The peasant and tribal movements of this period also demonstrated a certain level of sociopolitical consciousness. The rebels' targets were the political sources of their oppression, such as the landlords, revenue contractors, or even the British rule itself. They also simultaneously tried to bring about social reform. For instance, the Mappila and the Farisi leaders simultaneously gave a call for socio-religious reform. সামাজিক রাজনৈতিক চেতনা। এই সময়ের কৃষক ও উপজাতি আন্দোলনগুলিও একটি নির্দিষ্ট স্তরের সামাজিক রাজনৈতিক চেতনা প্রদর্শন করেছিল। বিদ্রোহীদের লক্ষ্য ছিল তাদের নিপীড়নের রাজনৈতিক উৎস, যেমন জমিদার, রাজস্ব ঠিকাদার বা এমনকি ব্রিটিশ শাসন। তারা একই সাথে সামাজিক সংস্কার আনারও চেষ্টা করেছিল। উদাহরণস্বরূপ, মাপিলার এবং ফরায়েজি নেতারা একই সাথে সামাজিক ধর্মীয় সংস্কারের আহ্বান জানিয়েছিলেন। Popular character. Despite British efforts to term these rebellions as criminal actions, they were rather political actions of a popular character. The rebellions drew their legitimacy from the people, allowing public meetings, planning an attack. The tribal uprisings were especially broad-based and often involved the entire tribal population of a region. জনপ্রিয় চরিত্র। এই বিদ্রোহগুলিকে অপরাধমূলক কর্ম হিসাবে আখ্যায়িত করার ব্রিটিশ প্রচেষ্টা সত্ত্বেও, তারা বরং একটি জনপ্রিয় চরিত্রের রাজনৈতিক কর্ম ছিল। বিদ্রোহ জনগণের কাছ থেকে তাদের বৈধতা নিয়েছিল, জনসভা, পরিকল্পনা এবং আক্রমণের অনুমতি দেয়। উপজাতীয় বিদ্রোহগুলি বিশেষত বিস্তৃত ছিল এবং প্রায়শই একটি অঞ্চলের সমগ্র উপজাতীয় জনগোষ্ঠীকে জড়িত করে। True, in the early stages the insurgencies were often preceded by acts of crime, ranging from theft to killings emerging from extremely difficult conditions of rural life, yet the crime to rebellion transition has been conveniently neglected by the government of the time. For instance, the Santhal uprising began with a series of dacoities against the moneylenders, later justified by the Santhal leaders as arising from the failure of the government officials to address the genuine grievances of the tribals against the moneylenders. সত্য, প্রাথমিক পর্যায়ে বিদ্রোহ প্রায়শই অপরাধমূলক কর্মকাণ্ডের আগে ঘটেছিল,
চুরি থেকে শুরু করে হত্যা পর্যন্ত গ্রামীণ জীবনের অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে উদ্ভূত হয়েছিল, তবুও অপরাধকে বিদ্রোহের রূপান্তর তৎকালীন সরকারের দ্বারা সুবিধাজনকভাবে উপেক্ষিত করা হয়েছে। উদাহরণস্বরূপ, সাঁওতাল বিদ্রোহ মহাজনদের বিরুদ্ধে একের পর এক ডাকাতির মাধ্যমে শুরু হয়েছিল, যা পরে সাঁওতাল নেতাদের দ্বারা ন্যায্যতার হিসাবে প্রমাণিত হয়েছিল যে মহাজনদের বিরুদ্ধে আদিবাসীদের প্রকৃত অভিযোগের সমাধানে সরকারি কর্মকর্তাদের ব্যর্থতার কারণে উদ্ভূত হয়েছিল। Local leadership. These movements threw up leaders who themselves belonged to the immediate context of the movements. They were local leaders who had themselves been affected by foreign intrusion, whereas leaders of the national movement were often outsiders who intervened into the peasant and tribal movements as and when necessary. স্থানীয় নেতৃত্ব এই আন্দোলনগুলি এমন নেতাদের ছুঁড়ে ফেলেছিল যারা নিজেরাই আন্দোলনের তাৎক্ষণিক প্রেক্ষাপটের অন্তর্গত ছিল। তারা ছিলেন স্থানীয় নেতা যারা নিজেরাই বিদেশি অনুপ্রবেশের শিকার হয়েছিলেন, যেখানে জাতীয় আন্দোলনের নেতারা প্রায়শই বহিরাগত ছিলেন যারা প্রয়োজনে কৃষক ও উপজাতীয় আন্দোলনে হস্তক্ষেপ করেছিলেন। Regional extent. The extent of the uprisings was limited to the region inhabited by the affected community. For instance, the Santals fought for their ancestral land which had been grabbed by the outsiders. আঞ্চলিক ব্যক্তি বিদ্রোহের ব্যক্তি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের অধ্যুষিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। উদাহরণস্বরূপ, সাঁওতালরা তাদের পৈতৃক জমির জন্য লড়াই করেছিল যা বহিরাগতদের দ্বারা দখল করা হয়েছিল। Drew strength from ethnic ties in various degrees. The rebels drew their strength for ethnic ties, religious sentiments and messianic leadership. জাতিগত বন্ধন থেকে শক্তি অর্জন বিভিন্ন মাত্রায়, বিদ্রোহীরা জাতিগত বন্ধন, ধর্মীয় অনুভূতি এবং মেসিয়ানিক নেতৃত্বের জন্য তাদের শক্তি অর্জন করেছিল। Unequal nature of war. The warfare between the rebels and the British forces was grossly unequal. While the peasants and tribals fought with their primitive weapons such as stones, axes, spears, bow and arrows, the British forces were armed with most modern weapons of the time. As a result, the rebels died in lakhs in this unequal war. যুদ্ধের অসম প্রকৃতি বিদ্রোহী এবং ব্রিটিশ বাহিনীর মধ্যে যুদ্ধ ছিল চরমভাবে অসম। যখন কৃষক এবং উপজাতিরা তাদের আদিম অস্ত্র যেমন পাথর, কুড়াল, বর্শা, ধনুক এবং তীর নিয়ে যুদ্ধ করত, তখন ব্রিটিশ বাহিনী তখনকার অধিকাংশ আধুনিক অস্ত্রে সজ্জিত ছিল। ফলে এই অসম যুদ্ধে লক্ষাধিক বিদ্রোহী মারা যায়। Limitations of PRE 1857 uprisings. Localized and isolated. Even though the uprisings were continuous and massive in totality, they were isolated from one another and were wholly local in nature. They not only arose out of local grievances, they were also local in extent and effect, which limited their impact on national level. +1857 বিদ্রোহের সীমাবদ্ধতা। স্থানীয়করণ এবং বিচ্ছিন্ন। যদিও বিদ্রোহগুলি ক্রমাগত এবং সামগ্রিকভাবে ব্যাপক ছিল, তবুও তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ স্থানীয় প্রকৃতির ছিল। তারা শুধুমাত্র স্থানীয় অভিযোগ থেকে উদ্ভূত নয়, তারা ব্যক্তি ও প্রভাবে স্থানীয় ছিল, যা জাতীয় পর্যায়ে তাদের প্রভাব সীমিত করেছিল। Traditional outlook. The leaders of these uprisings were backward-looking and traditional in outlook, with total disconnect from the modern scientific world. Their basic objective was to re-establish previous forms of sociopolitical order and offered no modern alternative. The tribal leaders often projected themselves as messengers of God, who had ordered them to take up arms against their oppressors. ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি। এই বিদ্রোহের নেতারা আধুনিক বৈজ্ঞানিক বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পশ্চাদমুখী এবং দৃষ্টিভঙ্গিতে ঐতিহ্যবাহী ছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল পূর্বের সামাজিক রাজনৈতিক শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করা এবং কোন আধুনিক বিকল্প প্রস্তাব করা হয়নি। উপজাতীয় নেতারা প্রায়শই নিজেদেরকে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে তুলে ধরেন, যিনি তাদের নিপীড়দের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। Failed to achieve their goal of overthrowing foreign rule, such local, disunited, backward-looking uprisings were bound to fail in overthrowing the foreign oppressors. বিদেশি শাসন উৎখাতের লক্ষ্য অর্জনে ব্যর্থ এ ধরনের স্থানীয়, বিচ্ছিন্ন, পশ্চাদমুখী বিদ্রোহ বিদেশি অত্যাচারীদের উৎখাত করতে ব্যর্থ হতে বাধ্য। As a result of the above weakness, the uprisings failed to contain British march over Indian land. On the other hand, the British succeeded in containing the rebellions one by one. The less fiery rebel chiefs were given concessions in the form of land reinstatement, reduction in revenue assessment, etc., while the fierier ones were physically wiped out.
The ruthless suppression of these uprisings was the major reason why the revolt of 1857 did not spread to the east, west and south of India. উপরোক্ত দুর্বলতার ফলে বিদ্রোহ ভারতীয় ভূমিতে ব্রিটিশদের অগ্রযাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়। অন্যদিকে ব্রিটিশরা একের পর এক বিদ্রোহ দমনে সফল হয়। কম অগ্নিদগ্ধ বিদ্রোহী প্রধানদের জমি পুনঃপ্রতিষ্ঠা, রাজস্ব মূল্যায়ন হ্রাস ইত্যাদির আকারে ছাড় দেওয়া হয়েছিল, যখন উগ্র ব্যক্তিদের শারীরিকভাবে নিশ্চিহ্ন করা হয়েছিল। 1857 সালের বিদ্রোহ ভারতের পূর্ব, পশ্চিম ও দক্ষিণে ছড়িয়ে না পড়ার প্রধান কারণ ছিল এই বিদ্রোহের নির্মম দমন। Significance of PRE 1857 uprisings. They were the first expressions of protest against colonial rule. +1857 বিদ্রোহের তাৎপর্য। তারা ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম অভিব্যক্তি। The uprisings established a strong tradition of resistance to British rule. Later Indian leaders drew their inspiration from these traditions during the national movement. They marked a valuable prelude to the watershed revolt of 1857. বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের একটি শক্তিশালী ঐতিহ্য প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে ভারতীয় নেতারা জাতীয় আন্দোলনের সময় এই ঐতিহ্য থেকে তাদের অনুপ্রেরণা নিয়েছিলেন। তারা 1857 সালের ওয়াটারশেড বিদ্রোহের একটি মূল্যবান ভূমিকা হিসাবে চিহ্নিত করেছিল। To sum up, in this chapter we saw that the century after 1757 witnessed a large number of popular upsurges and uprisings against the colonial rule and its accompanying evils. The loss of independence, excessive land revenue demands, administrative innovations, foreign intrusion into local autonomy and destruction of village economy were experienced in different regions of India at different points of time, emerging in the form of various peasant and tribal uprisings. সংক্ষেপে বলা যায়, এই অধ্যায়ে আমরা দেখেছি যে 1757 সালের পরের শতাব্দী ঔপনিবেশিক শাসন এবং তার সাথে থাকা অনিষ্টের বিরুদ্ধে বিপুল সংখ্যক জনপ্রিয় অভ্যুত্থান ও বিদ্রোহের সাক্ষী ছিল। স্বাধীনতা হারানো, অত্যধিক ভূমি রাজস্ব দাবি, প্রশাসনিক উদ্ভাবন, স্থানীয় স্বায়ত্তশাসনে বিদেশি অনুপ্রবেশ এবং গ্রাম অর্থনীতির ধ্বংস ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষক ও উপজাতীয় বিদ্রোহের আকারে আবির্ভূত হয়েছিল। Even though these uprisings suffered from various shortcomings and were finally suppressed in the face of superior British might, they were significant in as much as they were the first expression. The protest against oppression in the colonial period established a tradition of resistance to the British and formed a valuable prelude to the watershed revolt of 1857. যদিও এই অভ্যুত্থানগুলি বিভিন্ন ত্রুটি বিচ্যুতির শিকার হয়েছিল এবং অবশেষে উচ্চতর ব্রিটিশ শক্তির মুখে দমন করা হয়েছিল, তবুও তারা ততটাই তাৎপর্যপূর্ণ ছিল কারণ তারা ঔপনিবেশিক আমলে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম অভিব্যক্তি ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের ঐতিহ্য প্রতিষ্ঠা করেছিল, এবং 1857 সালের ওয়াটারশেড বিদ্রোহের একটি মূল্যবান ভূমিকা তৈরি করে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা পড়ব।